আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুনির রশিদ বেক্সিমকো ফার্মা আয়োজিত বেক্সি ডক টক পডকাস্টের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়ার্ল্ড স্কিন হেলথ ডে উপলক্ষে আয়োজিত এই আলোচনায় আমরা বিশেষ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। এই ওয়ার্ল্ড স্কিন হেলথ ডের স্লোগান হলো বেটার নলেজ বেটার স্কিন হেলথ, উন্নত জ্ঞান উন্নত ত্বক স্বাস্থ্য। এই ওয়ার্ল্ড স্কিন হেলথ ডের মূল আলোচনার বিষয়গুলো হলো বা উপলক্ষ হলো পালন করার জনগণকে ত্বক সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, ত্বক স্বাস্থ্য সেবার সুযোগ বাড়ানো এবং প্রচলিত কুসংস্কার এবং ভ্রান্ত ধারণাগুলো দূরীকরণ। আজকে আমরা আলোচনা করব আমাদের ত্বক কীভাবে সুস্থ, সুন্দর, উজ্জ্বল, কার্যক্ষম রাখা যায় এবং এই ত্বকের কিছু কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য বিশিষ্ট দুইজন চর্মরোগ বিশেষজ্ঞ আছেন। আমার সাথে আছেন প্রফেসর রাশেদ মাহমুদ খান, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমি সাধারণ ত্বক, আমাদের ত্বক যেটা, সেটা কিন্তু আমাদের সর্ববৃহৎ অঙ্গ। এর ব্যাপ্তি ব্যাপক, ওজনও অনেক এবং আমাদের ত্বক সাধারণত প্রায় প্রতিটি অঙ্গকেই কভার করে আছে। অতএব এই ত্বক আমাদের প্রত্যেকটা অঙ্গকে একটা আবরণ দিয়ে নিজে পরিবেশের প্রতিকূলতা এবং সকল ধরনের জীবাণুর সাথে লড়াই করে আমাদের ভিতরের অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করছে বা সমর্থন দিয়ে যাচ্ছে। এই ত্বক কীভাবে ভালো রাখা যায় এই ব্যাপারে আমরা একটু আলোচনায় যেতে চাই। প্রথমেই আমি জানতে চাইব প্রফেসর খানের কাছে যে ত্বক সুন্দর, সুস্থ, উজ্জ্বল, স্বাস্থ্যবান রাখতে কি কি করণীয় আছে, জনগণের কি কি করা উচিত? আপনি যেমনটা বলেছিলেন, প্রথম যেটা শুরু করেছেন, ত্বক হচ্ছে আমাদের সর্ববৃহৎ অঙ্গ। আচ্ছা, এটা পার্ট অফ দ্য বডি, আমাদের পুরো শরীরের একটা পার্ট। আমার ভিতরে যেমন আলাদা অর্গান আছে, স্কিন একটা অর্গান, আমার লিভার একটা অর্গান, হার্ট একটা অর্গান, কিডনি একটা অর্গান, প্যানক্রিয়াস আর একটা অর্গান, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়। আমরা যে এই অর্গানগুলো যখন যেভাবে ভালো থাকবে, আমার হার্ট কীভাবে ভালো থাকবে, আমার লিভার কীভাবে ভালো থাকবে, আপনার কিডনি কীভাবে ভালো থাকবে, পেট কীভাবে ভালো থাকবে, ইন্টেস্টাইন, এই সব কিছুর সাথে ত্বক রিলেটেড। আমরা যদি বলি ত্বক ভালো রাখতে আমাদের সব কিছুই ভালো রাখতে হবে। এরপর হোলিস্টিক্যালি আমরা সব চিন্তা করি, তাহলে একটা হেলদি লাইফস্টাইল হতে হবে আমাদেরকে ত্বক ভালো রাখার জন্য। তাহলে হেলদি লাইফস্টাইলটা কী? আমরা যেটা বলি সবচেয়ে ভালো কথা, যেটা আমরা ভুলেই যাই বারবার, মানে এখন টাইম অফ অ্যাবান্ডেন্স, আমাদের প্রচুর খাওয়া দাওয়া, আমাদের এসি আছে, আমরা চেয়ারে বসছি, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের অ্যাবান্ডেন্সের কোনো অভাব নেই, আরামের কোনো অভাব নেই। আমাদেরকে ব্যাকে যেতে হবে। যেমন আমরা যদি বলি ত্বক ভালো রাখার প্রথম উপায় কি, আমি বলবো নাম্বার 1 হচ্ছে এক্সারসাইজ, ফিজিক্যাল ওয়ার্ক আপনাকে যদি করতে হবে, তাহলে কিন্তু আপনার যে মাসেল স্ট্রেংথ সব কিছু মিলে আপনার যে ত্বকের যে রিজেনারেশন, কোলাজেন ফাইবার যেটা বলি, ওরা কীভাবে রিজেনারেট করবে, আপনাকে রিজেনারেট মোডে যেতে হবে। তাহলে আপনাকে রেগুলার এক্সারসাইজ ইজ সো ইম্পর্ট্যান্ট। বলি কি এক্সারসাইজ, অনেক কিছু বলা যাবে। তারপরে নেক্সট হচ্ছে ডায়েট, আপনি কী খাচ্ছেন। আমরা যে খাওয়া ফুড হ্যাবিট, যেমন ফাস্ট ফুড, লটস অফ সুইট, আমরা বলি যে চিনি ইজ পয়জন, সুগার ইজ পয়জন। আপনার অনেক মজার, আমি আমার পেশেন্টদেরকে বলি যে আপনার যখন একটা ভালো মিষ্টি চলে আসে, নাম করা যশোরের একটা সন্দেশ চলে আসে, একটু খান, বাট ট্রাই টু হ্যাভ এ সুগার অ্যান্ড সুগারি ড্রিঙ্কস। যে সুগারি ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো সব সুগার, কিন্তু আমাদেরকে যে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিসের দিকে যাচ্ছে। তার মানে ডায়াবেটিস যখন হবে তখন ত্বককে কিন্তু এফেক্ট করবে, আপনার ত্বক কিন্তু বুড়িয়ে যাবে, অনেক এফেক্ট করবে। আপনার কিডনি যখন এফেক্ট করবে তখন ত্বককে তার রিফ্লেকশন হবে। তো আমাদেরকে এই ডায়েটটা এমনভাবে করতে হবে যে আমাদের ভেজিটেবলস, লটস অফ ভেজিটেবলস, হেলদি ভেজিটেবলস, ডিফারেন্ট কালার্ড ভেজিটেবল যদি খাই, সেটাকে আমার ত্বককে রিজেনারেট করবে। তাহলে আপনি বলছেন যে যেটা সুষম খাদ্য বা খাদ্যের সকল উপাদান আমাদের খাবারের মধ্যে থাকা উচিত। হ্যাঁ, খাবার একটা। আরেকটা বলি, আরেকটা বলছি, যদি হেলদি থাকতে চান, ত্বকের জন্য বলে যে প্রিন্সিপাল হচ্ছে ইট লেস অফেন। আমরা সকালে খাচ্ছি, তারপরে স্ন্যাক্স করছি, আবার দুপুর খাচ্ছি, আবার স্ন্যাক্স করছি, সারাক্ষণ যখন খাচ্ছি তখন ইনসুলিন আমাদের উঠানামা করছে। দ্যাট গিভস আস টু ইনসুলিন রেজিস্ট্যান্স।
সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য প্রচণ্ড ক্ষতিকর। আর আমরা যখন একটু ফাস্টিং মোডে থাকবো, আমরা যেরকম আগে আমাদের পূর্বপুরুষরা কী করতো, সারাদিন শিকার করে একবার খেত, 1 meal a day, আর আমরা এখন অনেকবার খাচ্ছি। তাতেই কী হচ্ছে, আমাদের যে ত্বকে যে অপ্রয়োজন তৈরি হচ্ছে, যে কোলাজেন ইলাস্টিন ভেঙে যাচ্ছে, ওগুলো জমেই থাকছে, ওগুলো লস হচ্ছে। যখন আমরা ফাস্টিং মোডে থাকবো তখন শরীর বলবে আমার তো কোনো খাওয়া নেই, খাওয়া কোথায় পাবো? তাহলে ওই যে অপ্রয়োজনীয় যেগুলো আছে প্রোটিনগুলো, যেগুলো কাজে লাগে না আমার, ওগুলোকে খেয়ে ফেলবে। তাহলে আমাদের যে ডিরেঞ্জ প্রোটিন যেগুলো, যেগুলো ড্যামেজ প্রোটিনগুলো, ওগুলো খেয়ে ফেলছে। কিন্তু স্কিন ইজ রিজুভিনেটিং, বডিকে স্ট্রেস দিতে হবে, হরমোন স্ট্রেস দিতে হবে, হরমেটিক স্ট্রেস, বিভিন্ন রকম স্ট্রেস দেওয়া যায়। তারপরে এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, একটা গুড নাইট স্লিপ ইজ সো ইম্পর্টেন্ট। বিশ্রাম, পরিপূর্ণ বিশ্রাম। আমার ওই 6 ঘন্টার কম না, আমার 9 ঘন্টার বেশি না। আপনি যদি ঘুমান, আপনার ত্বক ফুল বডি রিজেনারেট করবে, ব্রেন হেলথ ভালো হবে, সবই ভালো হবে, ত্বক রিজেনারেট করবে। তাহলে পরিশ্রম, বিশ্রাম এবং ঘুম, একটা ভালো ঘুম আপনাকে দিতে হবে। এই তিনটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ত্বক সুস্থ সুন্দর রাখতে। কি কি আমাদের পরিহার করতে হবে? ধন্যবাদ স্যার আপনাকে। তো পরিহার করার জিনিসগুলো যদি আমি বলি, আমাদের ত্বকের অনেক ক্ষতি করে, বিশেষ করে কোলাজেন ভেঙে যাওয়া থেকে শুরু করে, ত্বক বুড়িয়ে যাওয়ার থেকে শুরু করে, আরও যে সমস্ত পিগমেন্টেশন, বিশেষ করে যেটা ত্বকের সৌন্দর্যকে বিশেষভাবে ব্যাহত করে, এই সমস্যাগুলোর জন্য দায়ী কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মিটা বেশি থাকে হচ্ছে সকাল 10টা থেকে 4টা। এই সময়টা আমরা যদি দীর্ঘক্ষণ বাহিরে না থাকি, তাহলে আমাদের ত্বকের জন্য কিন্তু সেটা ভালো। আর যদি যেতে হয় তাহলে অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত। আমরা সানস্ক্রিন ব্যবহার করব, সেই সাথে কিছু ফিজিক্যাল প্রোটেকশন, যেমন ছাতা ব্যবহার করতে পারি বা ক্যাপ ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস যেটা আমাদের দেশের সমস্যা, বিশেষ করে আমাদের দেশে মায়েরা যারা পাকের ঘরে অনেক কাজ করেন, যেহেতু আমাদের অনেক গরম, ওয়েদারটা অনেক গরম, আমরা কিন্তু প্রচুর ঘামি। চুলার পাড়ে দাঁড়িয়ে যখন ঘামতে থাকি, তখন আমাদের মায়েরা কী কাজটা করেন, এটা কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, করে আঁচল দিয়ে মুখটা ঘষা। এবং এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি করছেন, ঘামছেন এবং আঁচল দিয়ে ঘষছেন। এটা কিন্তু ফ্রিকশন, এক ধরনের ফ্রিকশন হচ্ছে। এই ফ্রিকশনের কারণে কিন্তু এই পিগমেন্টেশনটা বেড়ে যাচ্ছে, ত্বক বুড়িয়ে যাচ্ছে, ত্বকে এক ধরনের মানে মাইক্রো ইনফ্লামেশন হচ্ছে, ক্ষত তৈরি হচ্ছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা স্যার বললেন যে খাবারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে সুগার, রিফাইন্ড সুগার এবং প্রসেসড ফুড, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, আপনি যে সানব্লকের কথা বললেন, এখানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর যেটা এসপিএফ বলা হয়, এখানে কি এসপিএফ এর গুরুত্ব আছে, যে কত মাপের এসপিএফ এর উপরে আমাদের ব্যবহার করা উচিত? সান প্রোটেকশনের জন্য যেটা এসপিএফ, আমাদের বাজারে যে ধরনের এসপিএফ আমাদের চামড়ার জন্য যেটা সেটা হচ্ছে 30 এবং 50 আমরা ব্যবহার করি। এই 30 আর 50 এর মধ্যে মানুষের একটা ভুল ধারণা আছে, এটার পার্থক্য কিন্তু খুব বেশি তা না। 97% প্রোটেকশন এবং 98% প্রোটেকশন দেয় হচ্ছে 50, এবং 30টা দিচ্ছে হচ্ছে 7%। তো আমাদের দেশে যেহেতু আমরা অনেক ঘেমে যাই এবং আমাদের কিন্তু সানস্ক্রিনটা বেশি থাকতেছে না, এবং আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি অনেক বেশি আমাদের, তো সেই জন্য আমরা 30 উপরে, 30 এবং অ্যাবভ 30 বেশি এসপিএফ আমরা ব্যবহার করব। আচ্ছা, কত ঘন ঘন ব্যবহার করা উচিত সানব্লক বা সানস্ক্রিন গুলো? এটা ব্যবহার করা কত ঘন ঘন, এটা সাধারণত বলা হয় যে 3 থেকে 4 ঘন্টা পর পরই অ্যাপ্লাই করা। কিন্তু এখানে একটা কথা আছে, যদি এখন অতিরিক্ত গরম থাকে, যদি ঘেমে গিয়ে যদি ওয়াশ আউট হয়ে যায় বা মুছে ফেলতে হয়, বা কেউ যদি নদীতে গোসল করে বা পুকুরে কোনো বা পানি লাগে, যদি পানি ধুইতে হয়, আমরা উজু করি, আমরা কিন্তু অনেকবার, আমরা যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমরা অনেকবার উজু করি, সেক্ষেত্রে যদি ধুয়ে যায় তাহলে কিন্তু আবার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আবার ব্যবহার করতে হবে। একটা প্রচলিত এই প্রশ্ন খুবই আমরা ফেস করি, সেটা হলো চুলার আগুনের কাছ থেকে আমাদের কোনো প্রোটেকশন নিতে হবে কিনা, সানব্লক মাখতে হবে কিনা রান্নাঘরে থাকাকালীন? আসলে যে সানস্ক্রিন যেভাবে তৈরি, এটা প্রোটেকশন দেয় হচ্ছে আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি, এই দুইটা রশ্মির বিরুদ্ধে যে সানস্ক্রিনগুলো আমাদের রয়েছে সেগুলো প্রোটেকশন দেয়। কিন্তু আমাদের যে চুলার তাপে, সেটা কিন্তু তাপ বেশি তৈরি হচ্ছে, তাপ, সেখানে কিন্তু কোনো আল্ট্রাভায়োলেট রে তৈরি হচ্ছে না। এই জন্য বৈজ্ঞানিক যে গবেষণাগুলো রয়েছে সেগুলোর আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আসলে সানস্ক্রিনের খুব একটা ভূমিকা এখানে নাই। তো তবে চুলার পাড়ে যেহেতু এই হিটটা আমাদের ত্বকের ক্ষতি করছে, তো সেটা থেকে যদি আমাদের কোনো প্রোটেকশন ব্যবস্থা করা যায়, সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো। বিশেষ করে যদি আমরা এই ধরনের উন্নত মানের চুলা এখন যেহেতু রয়েছে আমাদের দেশে, যে মানে আলোটা মানে যে হিটটা বেশি বের হবে না, সেই ধরনের চুলা যদি ব্যবহার করা যায়, বা ইন্ডাকশন চুলা যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ত্বক ভালো রাখা যায়। ধন্যবাদ প্রফেসর আসমা, আপনি একটা চমৎকার কথা বললেন। এই জিনিসটা আমি আশা করি আমাদের দর্শকরা এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলেন। আচ্ছা, এখন কি আমরা সূর্যের আলো
একদম পরিহার করব? সূর্যের আলো কি ভালো দিক কিছু নেই? অবশ্যই সূর্যের আলো আমাদের জন্য খুবই দরকার, কারণ হচ্ছে যে ত্বক ভালো রাখতে হলে যেটা খুব জরুরি একটা উপাদান হচ্ছে ভিটামিন ডি, যেটা কিন্তু আমাদের তৈরির জন্য, আমাদের বডিতে তৈরির জন্য সূর্যের আলো অবশ্যই আমাদের প্রয়োজন। তো এখানে আমরা যেটা করতে পারি, আমাদের মেইনলি যে ত্বকের যে প্রবলেমগুলো, পিগমেন্টেশনের সমস্যাটা কিন্তু আমাদের মেইনলি ফেসে। এছাড়াও কিন্তু আমাদের ত্বকের অনেক বড়, ত্বক তো সবচেয়ে বড় অর্গান। হ্যাঁ, আমাদের হাতে ত্বক রয়েছে বা শরীরের বিভিন্ন জায়গায় ত্বক রয়েছে। তবে গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের ডেইলি যে ভিটামিন ডিটা প্রয়োজন, সেটার জন্য যে আমাদের সারাদিন ধরে বাহিরে থাকতে হবে তা কিন্তু না। 30 থেকে 30 থেকে 45 মিনিটস কি কিন্তু যথেষ্ট আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো সেটা আমরা সেই রোদ যতটুকু প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারি মুখটাকে কাভার করে। আমরা যদি হ্যাট ব্যবহার করি, হ্যাঁ, একটা ক্যাপ বা 6 হ্যাট। সেন্টিমিটারের রিম যুক্ত আমরা হ্যাট ব্যবহার করি বা ক্যাপ ব্যবহার করি এবং সাথে সানস্ক্রিন যদি আমরা ফেসে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মুখটা প্রোটেকশনে থাকছে। হ্যাঁ, শরীরের অন্য জায়গায় যদি আমরা রোদ লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি এর যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা প্রফেসর রাশিদ মোহাম্মদ খান, আপনি কি আর সূর্যের আলো সম্পর্কে আর কিছু বলবেন যে এটার কোনো ভালো দিক? সূর্যের আলো অনেক প্রয়োজনীয় আসলে। সবাই আমরা সূর্যের আলো যে এই কোলাজেনেশন ভেঙে ফেলছে, ইউভি রেডিয়েশনের কথা বলি, যেটা বলছে আমাদের যে ভিটামিন ডি তৈরি হয় শরীরে, এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি দিয়েই তৈরি হয়। আল্ট্রাভায়োলেট বিটা হচ্ছে ন্যারো ওয়েভ, আর ইউভি হচ্ছে লং ওয়েভ। ওটা কিন্তু অ্যাটমসফিয়ারে অনেক দূর চলে আসতে পারে, আর যেটা আল্ট্রাভায়োলেট বি এটা শর্ট ওয়েভ, এটা বেশি দূর আসতে পারে। যেমন সকালে বিকালে আপনি যদি দাঁড়ান, আপনি ভিটামিন ডি ন্যারো ওয়েভ পাবেন না। এই জন্য ভিটামিন ডি নিতে হবে কখন? যখন দুপুরবার সূর্য যখন মাথার উপরে, তখন যদি দাঁড়ান তখন অ্যাটমসফিয়ার ডিস্টেন্স সবচেয়ে কম, তখন এটা পেয়ে যাবেন। এবং যে ও যেমনটা বলছিল 10-15 মিনিট যদি দাঁড়ান, আপনি মুখটা ঢেকে নিই অবশ্যই। আমরা মুখে কোনো ফটো ড্যামেজ চাই না, কোলাজেন ভাঙতে চাই না। খালি আপনি যদি দাঁড়ান, দ্যাটস গুড। তারপরে আমরা এখন নতুন কথা হচ্ছে লাইট ইজ এ মেডিসিন, ইভেন সানলাইট ইজ এ মেডিসিন। সূর্য যে লাল রশ্মি, রেড লাইট যেটা বলি, সকালবেলা যে রেড লাইটটা, ওইটার মধ্যে আমাদের ব্রণের জন্য বা হিলিংয়ের জন্য আমরা এখন একটা ট্রিটমেন্ট ইউজ করি, এলইডি থেরাপি, রেড লাইট থেরাপি ইউজ করি। সেই রেড লাইট সূর্যের মধ্যে আছে। আমরা যদি সকালবেলা যদি সেই রেড লাইটটা লাগাতে পারি, ওটা আমাদের দ্যাট ইজ এন্টি এজ, আপনার বয়স কমাবে। কী করবে? যে আমাদের স্কিনের মধ্যে আমাদের যে পাওয়ার হাউস বলে মাইক্রোকন্ড্রিয়া আছে, সেলের মধ্যে থাকে, ওই মাইক্রোকন্ড্রিয়াকে এনার্জাইজ করে সে। তার মানে সকালের যে রেড লাইটটা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সকাল অথবা বিকালের রেড লাইটটা। তাহলে সকালে কিছুক্ষণ আমরা যদি বলি সূর্য থেকে এটা নেই, আর দুপুরে কিছু ভিটামিন ডি নেই, ভিটামিন ডি ইজ অলসো অ্যান্টি এজ, আপনার বয়স কমবে, বয়স স্লো হয়ে যাবে, হতে পারে। তাহলে একটা সূর্যের আলোতে একটা নিয়ন্ত্রিত ভাবে সূর্যের আলো যেতে হবে, এটা মোটামুটি এই আলোচনার মাধ্যমে প্রতীয়মান হলো। ধন্যবাদ আপনাদের দুজনকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। এখন আমরা দেখছি বর্তমান সময়ে বেশ কতগুলো রোগ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে এবং এগুলো নিয়ন্ত্রণ খুব কঠিন হয়ে গেছে। তার মধ্যে স্ক্যাবিজ বা খুজলি পাচড়া অন্যতম। আমি প্রফেসর রাশিদ মোহাম্মদ খানকে জানতে চাই, স্ক্যাবিজের এত ব্যাপক প্রচলনের কারণটা কি? আচ্ছা, এটাতে সবাই খুব, এটা আমরা স্ক্যাবিজ একটা নেগলেক্টেড ডিজিজ আসলে। ওয়ার্ল্ড হেলথ 2021 সালে এটাকে নেগলেক্ট ডিজিজের ক্রাইটেরিয়া নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপর এটা নেগলেক্টেড, এটাকে আমরা হেলাফেলা করি, এটাকে খুজলি পাচ্ছা বলে আমরা পার করে দিই। কিন্তু যেটা হয় যে এভরি 10 to 15 ইয়ার্স একটা এপিডেমিক আসে স্ক্যাবিসের। আমাদের সেই একই জিনিসটা মনে শুরু হয়েছে, নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা দেখেছি এই সাবকন্টিনেন্ট, ইভেন ইংল্যান্ড, আমেরিকা, অনেক জায়গায় কিন্তু স্ক্যাবিসের বিশাল প্রাদুর্ভাব হচ্ছে কিন্তু। হ্যাঁ, সেটা হচ্ছে। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে, অনেকে বলছে যে করোনার পরে এখন লোকজন সবাই অনেক বেশি বেশি মিশতেছে। মানে স্ক্যাবিসটা ছড়ায় যেহেতু একটা ছোঁয়াচে রোগ, এটা হয় একটা প্যারাসাইট বা এটা মাইট বলি আমরা, প্যারাসাইট দিয়ে হয়, যেটা হচ্ছে গিয়ে একজন কাছে খুব বডি কন্ট্যাক্টে খুব তাড়াতাড়ি ছড়া যায়। আপনি যখন কাছাকাছি অনেকে আসবে তখন এটা খুব তাড়াতাড়ি ছড়াবে। এই জন্য হয়তো সোশ্যালাইজেশন অনেক বেশি হচ্ছে আফটার করোনা, অনেক সবাই দূরে দূরে ছিল। এটা একটা কারণ হিসাবে দেখছে অনেকে, যে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে একজন তার জন্য। এটা একটা মানে ব্যাপক প্রচলনের কারণ। আচ্ছা প্রফেসর আঞ্জুনা আসমা, আমরা এটা প্রতিরোধ করতে যেসব ওষুধগুলো ব্যবহার করি, ইদানিং দেখা যাচ্ছে সেগুলো ওষুধ ব্যবহার করার পরেও যথেষ্ট উপকার হচ্ছে না, রোগের মানে কমতি হচ্ছে না, বা যে রোগের যে লক্ষণগুলো কমছে না। ধন্যবাদ কি স্যার কারণ আপনাকে। বলতে পারেন? অ্যাকচুয়ালি চিকিৎসা করার জন্য, স্ক্যাবিসটাকে চিকিৎসা করার জন্য যে ফার্স্ট লাইন থেরাপি যেটা বলি, যে প্রথম সারির যে চিকিৎসা রয়েছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড, সেটার মধ্যে দুইটা ড্রাগের কথা উল্লেখ করা হচ্ছে, যে একটা হচ্ছে আইভারমেকটিন আর একটা হচ্ছে পারমেথ্রিন। তো এই চিকিৎসাটা কিন্তু আমরা সঠিকভাবে দিচ্ছি, তাহলেও কেন কাজ করতেছে না? এখন এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই ওষুধটা আমরা কিন্তু রোগীকে একটা ব্যবহার করতে বলি এবং একটা ব্যবহার বিধি দিয়ে দিই,
যে আপনি এভাবে ব্যবহার করবেন এবং পরিবারের সবাইকে ব্যবহার করতে বলি। এটা অবশ্যই এক পরিবারের একজনের যদি লক্ষণ থাকে, তারপরেও কিন্তু পরিবারের যদি ৪ জন সদস্য বিশিষ্ট হয় বা ৫ জন হয়, তাদের সবাইকে এটা ব্যবহার করতে হবে। প্রথম সমস্যাটা যেখানেই হয় সেটা হচ্ছে যে যার কোনো লক্ষণ নাই সে ওষুধটা ব্যবহার করে না। শুধুমাত্র রোগী ব্যবহার করে। আর যদিও বা ব্যবহার করে, সঠিক পদ্ধতিতে ব্যবহার করে না। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সঠিক পদ্ধতি, আরেকটা হচ্ছে সঠিক পরিমাণ। এখানে কিন্তু ২ টা জিনিসই সমান ইম্পর্টেন্ট। সঠিক পদ্ধতি হলে সঠিক পরিমাণ হচ্ছে না, সঠিক পরিমাণ হচ্ছে সঠিক পদ্ধতি হচ্ছে না। গবেষণায় দেখা গেছে যে সঠিক পরিমাণ এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করার পরেও 100% বডি সারফেস এরিয়া কভার করা যায় নাই। তার মানে এখানে কিন্তু গ্যাপ রয়েই যাচ্ছে, যার ফলে আমরা রিপিটেড ব্যবহার করতে দিই। তো রোগীকে যদি আমরা একটু বোঝাতে পারি যে এটা আসলে পোকা দিয়ে হয়, পোকাটা আসলে মারতে হবে। এবং আরেকটা জিনিস আছে যে শুধু ব্যবহার করলেই হবে না, এই পোকাটা শরীরের বাহিরেও, যে কাপড় চোপড়, বিছানা চাদর, এখানেও ৩ দিন পর্যন্ত বাঁচতে পারে। এখন আমার শরীরে আমি ব্যবহার করলাম, কিন্তু আমার বিছানা চাদরটা আমি ধুলাম না এবং ইস্ত্রি করলাম না, বা পরিমিত যে গরম পানি দিয়ে ধোয়ার কথা সেটা আমি ধুলাম না, তাহলে কিন্তু ওই পোকাটা আবার সেই শরীরে এসে আবার ডিম পেড়ে আবার বংশ বিস্তার করছে। আমি রোগীদেরকে মানে বোঝানোর জন্য আমি যেটা বলি যে একসময় কিন্তু আমাদের দেশে চাইনিজ তেলাপোকা ছিল না। এটা দূর করা অত্যন্ত কঠিন, সব বাংলাদেশের সব মানুষ জানে। এটা দূর করা যেমন কঠিন, এই স্কেবিসের যে জীবাণু, এটাও একটা ছোট পোকা যেটা আমরা দেখতে পাই না। যেহেতু ওটা দেখতে পাই, এটা দেখতে পাই না, এটা আরো কঠিন। অতএব ঠিক আপনাকে যেভাবে বলা হচ্ছে আপনি সেভাবেই ব্যবহার করবেন, সেই নিয়মেই ব্যবহার করবেন এবং বারবার করে ব্যবহার করবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ মানবেন। তো এখানে যদি একটা জায়গায়, এই চেইনটা, এই সাইকেলটার মধ্যে যদি একটা জায়গায় কোনোখানে কোনো গ্যাপ হয়, তাহলে কিন্তু আর রোগটাকে দূর করা যাচ্ছে না সহজে। তাহলে এই চিকিৎসায় শুধু ওষুধ রোগী ব্যবহার করলেই চলবে না, তার আশেপাশে যারা আছে, যাদের রোগের লক্ষণ হয়তো প্রকাশ পায়নি বা সাময়িকভাবে সামান্যতম প্রকাশ পেয়েছে, তাদেরকেও চিকিৎসা করা লাগবে। চিকিৎসার পরে যেই সব কাপড় চোপড়, বিছানা বালিশের কাভার, চাদর, তোয়ালে যেগুলো রোগী ব্যবহার করতে বা সবাই ব্যবহার করে, সেগুলো ফুটন্ত পানিতে সিদ্ধ বা ইস্ত্রি করতে হবে। আয়রনিং খুব ভালো একটা, আয়রন খুব ভালো কাজ করে। আরেকটা জিনিস আমার মনে হয় যে এটা পলিথিনের ব্যাগে মুড়িয়ে এটা ৩ দিন বা 4 দিন ফেলে রাখলেও সেই জীবাণুগুলো মরে যায়। তাই আমি এটাই স্পষ্টভাবে বলতে চাই যে স্ক্যাবিসের চিকিৎসায় ওষুধের যেই পরিমাণ প্রয়োজন বা ওষুধের কার্যকারিতা যতটা, তার চেয়ে বেশি কার্যকারিতা ওষুধের পরবর্তী করণীয় জিনিসগুলোই। ধন্যবাদ ডাক্তার আসমা আপনাকে। আচ্ছা, আরেকটি আমি এখানে একটু ইলাবোরেট করি। বলেন। মানে আমি একটা পেশেন্ট আসলো আমার কাছে, আমি কি বলি তাকে প্রথমে, আপনার স্কেবিস একটা পেশেন্ট আসলো। তবে স্কেবিস কিন্তু প্রথম কথা একটা ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভুল করি। স্কেবিসের কিন্তু প্রেজেন্টেশন বাচ্চাদের একরকম হয়, আমাদের বয়সে একরকম হয়, যাদের আরও বয়স হয়ে গেছে তাদের কিন্তু একরকম। সবাই কিন্তু সিমটম এক নিয়ে আসবে না। একটা বুড়া ইমিউনোসাপ্রেস পেশেন্ট, ডায়াবেটিস আছে, ওর চুলকানি থাকবে না, যেটা আমরা স্কেবিস ডায়াগনোসিস করি। একটা বাচ্চা এসে সে 5 চুলটা চুলে আসবে, ওর চুলকানি কম থাকবে। আমাদের যারা ক্লাসিক্যাল স্কেবিস তাদের অনেক চুলকানি থাকবে। প্রথম একটা ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট আসলো, প্রথম কথা হচ্ছে আমরা যখন তাকে বলবো যে ফ্যামিলি অ্যান্ড কন্ট্যাক্টস ট্রিট করতে হবে। ফ্যামিলি মানে কি, আপনার ফ্যামিলি যা আছে, বাচ্চারা নিয়ে আসছে, ওর খালা ওকে খুব আদর করে, ওকে কোলে নেয়, আপনার খালাকে চিকিৎসা করতে হবে। ও এভরিবডি, এবং যার আছে যার নাই। কারণ কি, স্কেবিস যখন হয় আপনার চুলকানি শরীর থেকে 1 মাস লেগে যাবে, ততদিন বুঝবেন না আপনার স্কেবিস হচ্ছে। আপনি চুলকানি শুরু হতে, এটাকে বডি সেন্সিটাইজেশন বলে, আমাদের ইমিউন সিস্টেম সেন্সিটাইজ হয়, তখন চুলকানি শুরুতে 1 মাস লেগে যাবে। 1 মাস কিন্তু আপনি ছড়াবেন, তার মানে আপনার হইলো আপনি 1 মাস পরে একজনকে সরেন, ওর আবার হয়তো 1 মাস লাগবে। এর মধ্যে আপনি ওষুধ লাগে ভালো গেলেন, ওর কিন্তু ওষুধ লাগালো না, বলে আমার তো নেই, আমি কেন লাগাবো। আমি পেশেন্টদের বলি, যদি সে যে বলবো লাগানো, তার হাত পা বাঁধার ব্যবস্থা করবেন। আমি সিম্পলি বলি, সূক্ষ্ম বিষয় যে চেইন অফ রিঅ্যাকশন হচ্ছে, সেটা হয়। সুতরাং সবাইকে ফ্যামিলি অ্যান্ড কন্ট্যাক্ট যার আছে যার নাইতে হবে, সবাইকে লাগাতে হবে। আর মলম ব্যাপারে আমি একটু যেভাবে বলি যে কোনো স্কোয়ার মিলিমিটার জায়গা বাদ যাবে না। স্কোয়ার মিলিমিটার বুঝতে পারছেন তো, স্কোয়ার মিলিমিটার, কারণ স্কেবিস পোকাটার সাইজ হচ্ছে 0.4 মিলিমিটার। তাহলে আপনি যখন পিঠে এখানে হাত দিতে পারছেন, ওখানে তো আপনি লাগলো না, স্কেবিস কিন্তু বেঁচে গেল, কিন্তু সে যে বেঁচে গেল যে মাইটটা। সুতরাং আপনাকে আপনি হেল্প নেবেন। যেমন আবার সবচেয়ে বেশি যেমন খুব সিম্পলি মিস হয়ে যায়, পায়ের তলা হাতের তলায় লাগে না, তারপরে নখের ভিতরে কিন্তু স্কেবিস লুকায় থাকে, স্কেবিসের মাইট লুকায় থাকে। নখগুলিকে করতে হবে। অনেকেই এখন নতুন নতুন কথা হচ্ছে, আমরা বলি গলা থেকে পা পর্যন্ত লাগাবেন, এখন বলছে মুখে কেন লাগাবেন, অনেকে বলছে কিন্তু মুখে লাগানো যাবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মুখ মাথা লাগাতে হবে ওদের, কিন্তু এটা আমাদের কনসেপ্ট যে মুখে কেন লাগাতে না করতাম। আসলে চোখটাকে মানে চোখটা বাদ দিয়ে অন্য লাগা যাবে, মুখে আমরা না করতাম। এটা যেটা হচ্ছে যেখানে হেয়ারি এরিয়াস,
ওই জায়গায় স্কেবিস বাইট মুভ করতে খুব ডিফিকাল্ট হয়, এই জন্য হেয়ারি সে থাকে না, এই জন্য আমরা না করতাম, এটা লজিকটা হচ্ছে এরকম। কিন্তু এখন পর্যন্ত মুখে মাথাও লাগাবেন, বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই লাগাবেন। তো এই জায়গাগুলো মিস করা যাবে না এবং নখের ভিত্তিতে এডিশনালি কেয়ারফুল হতে হবে। বাহিরের সূক্ষ্ম বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটা প্রয়োগ করতে হবে, নাহলে স্ক্যাবিজ এই জন্যেই বারবার আসে। রুগীরা চিকিৎসা দেওয়ার পর সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসার পরেও রুগী ফিরে আসছে চুলকানি নিয়ে। আরেকটা ব্যাপার মনে হয় যে সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসার পরেও যে চুলকানিটা ইমিউনোলজিক্যাল কারণে বেশ কিছুদিন চলতে পারে, ফলে রুগীকে এভাবে বলে দিতে হবে যে এই চুলকানি ভালো হতে আরও কিছুদিন সময় লাগতে পারে, রোগ ভালো হয়ে যাবে। পোস্ট ক্যাপটিক সিন্ড্রোমই নাম দেওয়া হয়েছে। ইউজুয়ালি দেখে 2 সপ্তাহ থেকে 1 মাস থাকে, এমন আছে 6 মান্থস পর্যন্ত কন্টিনিউ করতে পারে এই চুলকানি কিন্তু। সুতরাং মনে হবে যে স্ক্যাবিস আপনি ঠিক মতো ট্রিট করছেন, আপনি ভালো হয়ে গেছেন, তারপরে যদি একটু র্যাশ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনি ওয়েট করেন, যদি ঠিক থাকে ইট উইল টেক টাইম। আমরা শুধু সিম্পল হিস্টামিন একটু ময়েশ্চার দিয়ে রাখলে কিন্তু পেশেন্টটা ভালো থাকবে। ধন্যবাদ প্রফেসর খান। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করলাম। এখন ব্যাপকভাবে স্ক্যাবিজ প্রচলিত হয়ে গেছে, মানে ছড়িয়ে পড়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটাতে আক্রান্ত। তো এই আলোচনা থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা আরেকটা প্রসঙ্গ আলোচনা করতে চাই, ছত্রাকজনিত বা ফাঙ্গাল ইনফেকশন। ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনটা এখন ওই একই রকমভাবে স্ক্যাবিজের মতো ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং এটাও নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয়েছে। আপনি এটা কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এটার ব্যাপারে কি বলবেন আপনি? আচ্ছা, প্রথমত এটা খুব কমন রোগ, সবাই জানে। এটা ছত্রাক বললেন তো, এটা মানে রিংওয়ার্ম বলি আমরা, কার মধ্যে রিংয়ের মতো হয়, রিংয়ের মতো হয়, এবং এটা চিকিৎসা সবাই জানে। এই চিকিৎসা সবাই জানে, ফার্মেসি জানে, সবাই জানে, ডাক্তাররা তো জানেই এরকম। সুতরাং সবার চিকিৎসা সবাই নিজে নিজে করে। সমস্যা হচ্ছে এখানে ম্যাল ট্রিটেড, প্রপার ওষুধ খায় না, 2-3 দিন খালি একটু কমলো, বন্ধ করে দিল। ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে আসলো, সেখানে যেটা আমাদের স্টেরয়েড আছে, স্টেরয়েডটা দিলে কি হয়, যাদের ত্বকের মধ্যে যে প্রভাব ইনফ্লামেশন তৈরি করে, ইনফ্লামেশন কমে যায়, পেশেন্ট আরাম বোধ করে, ওইটা আমাদের ভালো যাচ্ছি। কিন্তু সেই রকম আরাম বোধ করে, আবার যখন ছেড়ে দেয় আবার বের হয়। এবার এরকম লাগাতে লাগাতে একসময় দিস ফাঙ্গাস বিকামস রেজিস্ট্যান্ট। আর যে আমাদের ভালো ভালো যে সিম্পল ওষুধগুলো ছিল, ওগুলো আমরা যেহেতু কত সহজে ভালো করতে হবে ফাঙ্গাস, এখন আমরা এগুলো মাসের পর মাস দিচ্ছি, বছর পর বছর ভুগতেছে এরকম রোগীরা আছে। সুতরাং এই জায়গায় আমাদের সচেতনতা খুব ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের যে আজকে যে ওয়ার্ল্ড হেলথ যে বললাম যে আমাদের এডুকেশন নলেজ, এই নলেজটা যদি আমরা সব ঠিক মতো শুনি, ডাক্তারদের কথা থেকে শুনি, কীভাবে ওষুধ খেতে হবে, কীভাবে লাগাতে হবে, কতদিন লাগাতে হবে, এগুলো যদি আমরা ঠিক মতো এই নলেজটা যদি গ্যাদার করতে পারি, তাহলে কিন্তু কিউরেবল আমি সেম ওষুধই মেবি আমরা ডোজ বাড়াচ্ছি এবং নতুন নতুন ওষুধ আসছে আমাদের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে, কিন্তু দেয়ার কিউরেবল। চিন্তার কোনো কারণে কিন্তু কথা শুনতে হবে, নিয়ম মানা যাবে না। এই যে এর সাথে নিজস্ব চিকিৎসা নিজে করা যাবে না, ফার্মেসি থেকে ওষুধ কেনা যাবে না, তাহলে কিন্তু এটাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অধ্যাপক আসমা, আপনি কি আর কিছু যোগ দিবেন এই ব্যাপারে? এখানেও কিন্তু একই সমস্যা, স্কেবিসের মতো একটা, যেটা আমরা রেগুলার দেখি যে ফাঙ্গাসের সমস্যা, যেটাও একটা ছোঁয়াচে রোগ। একই পরিবারে দেখা যাচ্ছে যে 3-4 জনের ফাঙ্গাস, একজনের হয়তো অনেক বেশি, যার কষ্ট বেশি হচ্ছে, সেই চিকিৎসা নিচ্ছে, একজনের হয়তো অল্প, সে চিকিৎসাটা নিচ্ছে না। তাতে হচ্ছে কি, ওই ফাঙ্গাস কিন্তু থেকে যাচ্ছে তার পরিবারে। এবং এখানে আরও কিছু জিনিস রোগীদেরকে বলা প্রয়োজন, যে এগুলো কিন্তু কাপড় চোপড়ের ভিতরে ফাঙ্গাস, যে একজনের কাপড় আরেকজন না পরা, এবং পার্সোনাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা উচিত যে এখানে এইটা কিন্তু আমরা অ্যান্টিফাঙ্গাল দেই, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যান্টিবায়োটিক আমরা দেখা যায় যে 7 থেকে 14 দিন দিই, কিন্তু অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু 1.5 মাস থেকে 3 মাস পর্যন্ত দিতে হয়। তো যখনই আপনি একটা ওষুধ দিবেন এবং সেটাকে বলবে যে আপনাকে 1 মাস থেকে 1.5 মাস, তখন কিন্তু রোগী একটু চিন্তা করে। এখানে টাকা পয়সা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিশেষ করে আমাদের দেশে জুড়ে। তো যখনই ও একটু আরাম পায়, তখন করে কি, যে এই জিনিসগুলো কিনে খেতে চায় না, ছেড়ে দেয়। এটা একটা অনেক বড় প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে একবার হয়তো সে খেলো, এখানে ওষুধ দীর্ঘদিন খাওয়া যেমন দরকার, আবার অনেক বেশি খাওয়াও কিন্তু খারাপ। তো অনেক সময় দেখা যায় যে রুগী কি করে, ওই প্রেসক্রিপশন অর্ধেক ছেড়ে দেয়, আবার সেই প্রেসক্রিপশন দেখে আবার খাচ্ছে নিজে নিজে। ততদিনে হয় কি, যে ইমপ্রপার ডোজের কারণে অনেক সময় রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যে ওই ওষুধটা তাকে আর কাজ করছে না, পরবর্তীতে সে কিন্তু আর চিকিৎসকের কাছে যাচ্ছে না। ওই যে আপনি আমাদের একটা প্রেসক্রিপশন, সেটা তার কাছে রয়ে যায়, এবং পরিবারের সবাই, আত্মীয় স্বজন সব এক প্রেসক্রিপশন, কিছুটা ভালো, বাস সে আর ব্যবহার করছে না। সেই সাথে এখানে কিন্তু আমরা অনেক ধরনের ব্যবস্থাপত্রও দিয়ে থাকি, সাথে একটা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে থাকি, সেটা কিন্তু আমরা দিতে বলি দীর্ঘদিন। এমন দেখা যায় যে যখন তার একটু আরাম হওয়ার সাথে সাথে কিন্তু সে ওষুধটা ছেড়ে দিচ্ছে। তো এটা করা যাবে না এবং নিজে নিজে চিকিৎসা করা যাবে না। হ্যাঁ, তাহলে শিক্ষণীয় বিষয়টা হলো এই যে ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া কর্পোরিস বা টিনিয়াসিস
অথবা বাংলায় যেটা আমরা দাওয়াত বলি, সেটার চিকিৎসায় প্রকৃত ওষুধ প্রকৃত সময় ধরে খেতে হবে এবং সাথে সাথে মাখার মলম মাখতে হবে যতদিন না জীবাণুগুলো পুরোপুরি মরে যায়। এবং আপনি যেভাবে বললেন, এটা কোনো কোনো ক্ষেত্রে 3 মাস পর্যন্ত খেতে হতে পারে। আমার মনে হয় যে এই কারণে আমাদের দেশে এটার ব্যাপক প্রচলন এবং এটা যে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তার পিছনের কারণটা হয়তো এটাই হতে পারে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়ে আলোচনার জন্য। আমরা আরেকটা প্রসঙ্গ আনতে চাই, সেটা করোনা পরবর্তী সময়ে বেশি দেখছি চুল পড়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি ডক্টর আসমাকে করতে চাই, সেটা হলো, আপনি কি মনে করেন যে করোনা পরবর্তী বা করোনা ভ্যাকসিন পরবর্তী সময়ে আমাদের চর্মরোগের প্রচলন বেশি হয়েছে? ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইদানিং কিন্তু প্রায় রোগীরা এসেই বলে যে ম্যাডাম এই কোভিডের পর থেকে বা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কিন্তু আমার এই সমস্যাটা। এখন এই প্রশ্নটা যখন রোগীরা বারবার করে, তখন আমরা একটু বিজ্ঞানের সহায়তা যদি নেই, যে আমরা যদি জার্নালগুলো যদি ঘাটাঘাটি করি, তাহলে এই জিনিসটাকে আমরা পুরোপুরি স্বীকারও করতে পারবো না, আবার পুরোপুরি অস্বীকারও করতে পারবো না। কারণ হচ্ছে কিছু কিছু রোগ কিন্তু আসলেই দেখা গেছে যে ভ্যাকসিনেশনের সাথে একটা রিলেশন রয়েছে। যেমন ধরেন সোরিয়াসিস, ভ্যাকসিনেশন পরবর্তী সোরিয়াসিস বেড়ে গিয়েছে, দেখা গেছে এটা। আর্টিকেরিয়া, যেটা চুলকানি, আর্টিকেরিয়া বেড়ে গেছে। ভিটিলিগোতে একটা সমস্যা, যেটা শীতির সমস্যা বলি, এই সমস্যাটা বেড়ে গেছে। কিন্তু ইন জেনারেল আমরা যদি সব চর্মরোগকে বলি যেটা করোনা বা ভ্যাকসিনেশন পরবর্তী, তাহলে কিন্তু এটা মানে বলা যাবে না। আবার কোভিড কিন্তু ছিল একটা বিশাল একটা স্ট্রেসের সময়। এটা সবাই ইন জেনারেল আমরা জাতিগতভাবে আমরা স্ট্রেসে ছিলাম। স্ট্রেসে থাকলে কিন্তু মানুষের স্ট্রেস রিলেটেড যে স্কিন ডিজিজগুলো যেগুলো বাড়ে, এর অনেক রোগ রয়েছে যেটা স্ট্রেসে বেড়ে যায়, সেগুলো কিন্তু ওই পরবর্তী সময় কিছুটা বেড়ে গিয়েছে, এটা কিন্তু সত্যি। কিন্তু সেটা কোভিড এর যে স্ট্রেস, সেটার সাথেও একটা রিলেশন রয়েছে। তো সেটার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ স্যার। চুল পড়ার অন্যতম কারণ কিন্তু একটা স্ট্রেস, আমরা বলি যে স্ট্রেসের একটা ভূমিকা সেই রয়েছে স্ট্রেসটা, রয়েছে। হ্যাঁ। সেই স্ট্রেসের সাথে কিন্তু চুল পড়ার একটা সম্পর্ক রয়েছে। তো একেবারে 100% চুল পড়ার জন্য কোভিডই বা স্ট্রেসই দায়ী এরকম আমরা বলবো না। তবে এটা একটা ফ্যাক্টর। চুল পড়ার অনেকগুলো ফ্যাক্টরের ভিতরে স্ট্রেস একটা ফ্যাক্টর। তবে যে কোনো কারণে জ্বর যদি আসে, এনি ভাইরাল ইনফেকশন, জ্বর আসে, টাইফয়েড যদি হয়, এনি জ্বর আসে, চুল কিন্তু পড়বে। এটা আমরা কিন্তু একটা স্টেজ আছে, চুল কিন্তু পরে, আমরা একটা টেলোজেনিক ফ্লোভিয়াম বলি। এটা কারণ কোভিডও পড়বে, ওই সামান্য যে ইনফ্লুয়েঞ্জা জ্বর হলেও পড়বে। আচ্ছা, চুলের সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই চুলের সাথে হেলদি খাবার দাবার অনেক সম্পর্ক। তার মধ্যে আমরা যেটা বলি যে যেমন যেমন একটা ভিটামিন ডি আছে, জিঙ্ক আছে, লট অফ মিনারেলস অ্যান্ড ভিটামিন, সব কিছু কিন্তু চুলের জন্য লাগে, হেলদি চুলের জন্য লাগে। আপনি কি দেখেছেন যে ডায়েটিং যারা করে তাদের চুল বেশি পড়ে? হ্যাঁ, যদি এক্সেস ডায়েটিং করে, যারা খুব বেশি না খেয়ে থাকে, আপনি খেতে হবে হেলদিলি, আপনি ভাত কম খান, কার্ব কম খান, সাথে সবজি খেতে হবে, চুলের জন্য প্রোটিন লাগে। প্রোটিন খেতে আপনি হবে। মাছ মুরগির ডিম খাচ্ছেন না, প্রোটিন যে আমরা বলি ক্যারাটিন প্রোটিন, সবাই বলে বেড়ায় ক্যারাটিন প্রোটিন, এই ক্যারাটিন প্রোটিন করতে আসবে? এর আপনাকে প্রোটিনও খাইতে হবে, ভিটামিন মিনারেলের জন্য সবজি খাইতে হবে, সবই খেতে হবে পরিমিত পরিমাণে। আচ্ছা, আমরা তো প্রচলিত ধারণা যে চুল পড়ার জন্য বিশেষ বিশেষ শ্যাম্পু আছে। শ্যাম্পুর কি ভূমিকা আছে কোনো চুল পড়ার ক্ষেত্রে? শ্যাম্পুর আসলে তেমন কোনো ভূমিকা নাই, আসলে শ্যাম্পুর তেমন কোনো ভূমিকা নাই। যদি খুশকি না থাকে? হ্যাঁ, কোশ্চেন আছে, ওগুলো দেওয়া যেতে পারে, কোনো ডিজিজ থাকলে দেওয়া যেতে পারে, যেগুলোতে চুল পড়তে পারে, কিন্তু চুল শ্যাম্পুতে চুল গজিয়ে যাবে এরকম আসলে শ্যাম্পু নাই আসলে। আচ্ছা, চুল পড়ার জন্য কখন আপনি ট্রান্সপ্লান্ট এই সাজেশন দিবেন? আচ্ছা, প্রথমত আমি যেটা বলবো, ট্রান্সপ্লান্ট আমি 97 স্টার্ট করেছি ট্রান্সপ্লান্ট, আমি খুব একটা করি না। আমি এখন যেটা করি, আমি প্রিভেনশন। আপনার যখন চুল পড়া শুরু হচ্ছে, আপনি কাম আর্লি, আমরা কিন্তু চুলটাকে ধরে রাখতে পারবো। আপনার এই চুল পড়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা জেনেটিক কারণ, বংশগত চুল পড়া আছে কিনা, তারপর আমাদের লাইফস্টাইলের জন্য, যেমন ভিটামিন ডিফিসিয়েন্সি, সারা রাত জাগতেছি, স্ট্রেস যেটা বললো, স্ট্রেসের জন্য চুল পড়তেছে, হয়তো আমাদের লাইফস্টাইল উল্টাপাল্টা হয়ে গেছে। প্রথমে আমি বলি যে আমরা সেই স্ট্রেসগুলো ঠিক করবো। আপনার চুলের জন্য যা খাওয়া দাওয়া দরকার, ও যা যা খেতে পছন্দ করে চুল, ওকে দিয়ে দিলাম। জমি উর্বর ফসল কাটে, তার 3 মাস ওয়েট করেন, দেখেন কি হয়। আমরা দেখলাম যে তখন তার নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক করে চুল গজালো কিনা। তারপরে যদি দেখি বংশগত প্রভাব আছে, তাহলে আমাদের কিছু কিছু ওষুধ আছে ওইটাকে থামানোর জন্য, যে আমরা বললাম মিনোক্সিডিলের কথা বলি, যেটা দেওয়া যেতে পারে। সাথে সাথে আরও নতুন নতুন চিকিৎসা আছে, যেগুলো আমরা চুলকে স্টিমুলেশন দিতে পারি, পিআরপি ধরে রাখলাম। তারপর যদি আমরা না পারি, তখন আমরা ট্রান্সপ্লান্টে যেতে পারি। যখন যাবো আমরা ট্রান্সপ্লান্ট গেলেও কিন্তু আমরা চুলের হেলথ, মাথার হেলথ কিন্তু ঠিক রাখতে হবে, এবং সাথে সাথে ট্রান্সপ্লান্ট পরে কিন্তু আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে। শুধু আপনাকে প্রথমে পরিবেশ তৈরি করে নিতে হবে ট্রান্সপ্লান্টের। তারপর যদি দেখছি যে আমরা পারছি না, আপনাকে আরও হেল্প দেওয়া যায়, তখন আই উইল সাজেস্ট সামওয়ান ফর ট্রান্সপ্লান্ট। আসলো আর ধর্ম করে ট্রান্সফার করে ফেললাম, আমার মনে হয় দ্যাট ইজ নট লজিক্যাল। তাহলে চুল পড়ার রোধ করতে গেলে একটি সমন্বিত কার্যক্রম, এককভাবে কোনো একটি বিশেষ জিনিস দিয়ে চুল পড়া রোধ করা যাবে না বা চুল গজানো যাবে না। ধন্যবাদ চুলের ব্যাপারে আলোচনা করার জন্যে।
ডক্টর আসমা, আপনি কি চুল পড়ার ব্যাপারে আর কোনো যোগ করবেন কিছু? এখানে যদি আমি একটু বলি, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, আমাদের দেশের চুল পড়ার অন্যতম একটা কারণ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। কারণ হচ্ছে আমাদের রক্তশূন্যতা আমাদের দেশে প্রচুর। এটা বিভিন্ন কারণ রয়েছে, খাদ্যাভ্যাসের কারণ রয়েছে, বিভিন্ন ডিজিজ, সচেতনতার অভাব। এটা তো খাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আয়রন ডেফিসিয়েন্সি এটা দেখতে হবে। থাইরয়েড আরেকটা প্রবলেম, আমাদের প্রচুর হাইপোথাইরয়েড পেশেন্ট, যেটার সাথে এই হরমোনটার সাথে চুল পড়ার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তো চুল পড়ার রোগীরা এসেই কিন্তু বলে যে আমার চুলটা তাড়াতাড়ি ঠিক করে দেন, পরে তো সব শেষ হয়ে যাবে। তো ঠিক অতখানি ইজি না কিন্তু চুল পড়াটা। প্রথমে আমাকে কারণে যেতে হবে যে এক্স্যাক্টলি তার চুল পড়াটা কোন কারণের জন্য। এটা কি আয়রন ডেফিসিয়েন্সি, নাকি সে ডায়েটিং এ প্রোটিন অ্যাভয়েড করতেছে, কোনটা কারণ, নাকি থাইরয়েড, এই কারণগুলো নাকি জেনেটিক। তো সেই হিসাবে আমরা চিকিৎসাটা করব। কিছু পরীক্ষা নিরীক্ষা করলে তো আমরা এসে যেতে পারবো একটা যে কি কারণে চুলটা পড়তেছে, এবং সেই অনুযায়ী আমরা চুল পড়ার চিকিৎসা দিয়ে থাকতে পারি। এবং একটু ধৈর্য, এটা রোগীকে একটু বুঝতে হবে যে এটা সময় লাগবে। এটা কিন্তু আসার সাথে সাথে ঠিক হয়ে যাবে না। 3 থেকে 6 মাস তাকে ওয়েট করতে হবে চুলটা ঠিক হওয়ার জন্য, তার ডেফিসিয়েন্সিটা কভার আপ করার জন্য, নতুন করে চুল যেহেতু একটা সাইকেলে থাকে। চুল আজকে যদি কোনো ঘটনা ঘটে, আজকে কালকে থেকে চুল পড়বে না। আজকে আপনার জ্বর, চুলটা পড়বে 3 মাস পরে গিয়ে। তো সেই রকম আজকে চিকিৎসা দিলে চুল গজাতেও কিন্তু সময় লাগবে, এটা বুঝতে হবে। এটা জনগণকে বোঝাতে হবে বা আমাদের রোগীদেরকে বলে দিতে হবে সাথে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আরেকটা করোনা পরবর্তী আরেকটা জিনিস খুব পাচ্ছি আমরা, চুলকানি, আনএক্সপ্লেইনড ইচিং, র্যাশ অথবা চুলকানি অথবা আর্টিকারিগুলো। এটা কি কারণ বলে আপনি মনে করেন? গবেষণায় তো আর্টিকারির সাথে কোভিড ভ্যাকসিনেশন এবং কোভিডের একটা সম্পর্ক পাওয়া গিয়েছে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের ওয়েদারের একটা চেঞ্জ কিন্তু চলে আসছে। আমরা কিন্তু আগে শুধু ড্রাই স্কিন পেতাম শুধু শীতকালে, এখন কিন্তু আমরা গ্রীষ্মকালেও প্রচুর ড্রাই স্কিনের পেশেন্ট পাচ্ছি। এবং অ্যাটোপি সম্ভবত আরেকটা কারণ হতে পারে। এয়ার কন্ডিশনের ব্যবহার বেড়ে গিয়েছে, অ্যাটোপিক পেশেন্ট কিন্তু আমরা এখন প্রচুর পাচ্ছি। যে তার যে অ্যাটোপিক টেন্ডেন্সি স্কিনের, সেটার কারণে কিন্তু আমরা প্রচুর আমরা পাচ্ছি যে পেশেন্ট যাদের চুলকানি হচ্ছে। আর রোগীরা প্রায় জিজ্ঞেস করেন বা রোগীরা ধারণা করেন একটা চুলকানি হলেই উনি চিন্তা করেন কি খাবার থেকে হয়েছে। খাবারই কি সবসময় চুলকানির কারণ? না, খাবারই কিন্তু সবসময় চুলকানির কারণ না। চুলকানি আসলে স্কিনের তো অলমোস্ট 3000-এর উপরে, 4000-এর মতো ডিজিজ। তার মধ্যে দেখা যায় যে একটা বিশাল সংখ্যার রোগী কিন্তু চুলকাচ্ছে। তো এটা কিন্তু সবসময় অ্যালার্জি বা খাবারের অ্যালার্জি কিন্তু এটা দায়ী না। রোগীরা এসেই বলেন যে কি খাবো না। সবসময় কিন্তু খাবারকে দায়ী করা যাবে না। হ্যাঁ, একটা বিশেষ ক্ষেত্রে অ্যাটোপিক পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিছু খাবার দায়ী হতে পারে, সেটাই পার্টিকুলার পেশেন্ট এবং পার্টিকুলার খাবার। ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রেই কিন্তু এই চুলকানির পিছনে খাবারের কোনো ভূমিকা থাকে না। ধন্যবাদ ডক্টর আসমা। আমি আবার এখন যেতে চাই প্রফেসর রাশিদ মোহাম্মদ খানের কাছে একটা বিশেষ ব্যাপারে। বর্তমান প্রজন্ম উন্নত যে চিকিৎসা ব্যবস্থাগুলো, লেজার, থ্রেডিং, বটক্স, স্কিন রিজুভেনেশনে খুবই আগ্রহী, এবং রেজিস্টার্ড ডাক্তার এবং রেজিস্টার্ড প্রতিষ্ঠান ছাড়াও ব্যাপক হারে আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানও এই প্র্যাকটিসগুলো করছে। এটাকে আপনি কি চোখে দেখেন এবং এটা প্রতিকার কি? প্রথমত আমি যেটা বলি, আমরা হেলদি লিভিং থেকে সরে গেছি। তো আমরা যা যা করণীয় সেটা কিছুই করছি না। যেমন এক্সারসাইজ, ডায়েটের কথা বললাম, ঘুমের কথা বললাম, গুড কোম্পানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আপনার বয়স আমার ভাঁজ পড়বে না। আপনাকে বয়সটা একটা বলছে ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ। আপনার বয়স 40 হতে পারে, কিন্তু বায়োলজিক্যাল 30। আপনি বয়সে 10 বছর কম। ইট ইজ পসিবল, সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আপনি আপনার বয়স কমিয়ে ফেলতে পারেন চাইলে, বয়সটা ধরে রাখতে পারেন। তাহলে আমাদের হেলদি লাইফস্টাইলে যেতে হবে, করবেন। তারপর যদি তারপরে আপনার একটা ভাঁজ পড়ে গেছে, আপনি যাচ্ছি না, ইউ ক্যান গো ফর দ্যাট। আপনি একটা বোটক্স, ফিলার এগুলোতে যেতে পারেন। তবে যখন আপনি সেটাতে যাবেন, আপনার এটা লাস্ট করবে অনেক দিন। আপনাকে বারবার 2-6 মাস পর গিয়ে করতে হবে না। আপনি যদি হেলদি লিভে থাকেন, পয়সা খরচ কমে যাবে। যদি করতেই হয় বাধ্য হচ্ছে, এটা আমার লাস্ট সাজেশন। যখন আমরা দেখছি না হেলদি লিভিং এসে সব কিছু তার লাইফস্টাইল ঠিক আছে, সে সব কথা শুনতেছে, ভালো আছে, তখন আমি বলি ইয়াস, ইউ ক্যান গো ফর ইট। এটা আপনি যেটা হচ্ছে এইগুলো ট্রেনিং আমরা অনেক করছি, কিন্তু আমি বলি যে ন্যাচারাল রিজুভিনেশন যেভাবে হয়, ন্যাচারাল থেকে ভিতর থেকে আপনার কিছু প্রসিডিওর আছে যেগুলো ন্যাচারালি, আপনি যেমন মাইক্রো নিডলিং, খুব সিম্পল প্রসিডিওর যেগুলো আছে, যেগুলো আপনি ন্যাচারালি হবে। দামি চিকিৎসার মধ্যে না গিয়ে কিন্তু ন্যাচারালি করতে পারি। আর আপনি যেটা বললেন এইসব দেখে, এইগুলো দেখে এটার মধ্যে বেশ ভালোই আমার মনে হয় যে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। এবং এটা যে নন রেজিস্টার্ড যারা করছে, ইট ইস ভেরি ডেঞ্জারাস। এখানে যেটা ইনজেক্টেবলস আছে, যেমন একটা ফিলার ধরেন, আপনি ঠিকমতো যদি নলেজ না থাকে ইনজেক্ট করেন, আপনার ব্লাইন্ড হয়ে যেতে পারে, আপনি চোখ ব্লাইন্ড হয়ে যেতে পারে।
হতে পারে এরকম প্রথম কমপ্লিকেশন আছে, স্টেরয়েডের ব্যাপার স্যাপার আছে। আমরা যখন করি তখন সার্জিক্যাল স্টেরয়েড কিন্তু আমরা একটু নেই, কিন্তু আমরা কোনো ইনফেকশন যাতে না হয়, লট অফ প্রিকশনস আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যা যা পড়েছি, এই বিশাল একটা নলেজ কিন্তু লাগবে। ওই নাপিতের এই গল্প আছে না, ফোড়া কাটার গল্প, যখন সে নলেজ পেলে তখন ফোড়া কাটতে হয় না, বিষয় কেটে ফেলে, কিন্তু এরকম কিন্তু হচ্ছে। এবং আমার মনে হয় এটা খুবই সিরিয়াস, এটা নিয়ে কিছুদিনের মধ্যে আমরা কিছু সিরিয়াস মিস হ্যাপেনিংস আমরা দেখতে পাবো মনে হচ্ছে। রেজিস্টার ছাড়া কখনই এটা অ্যালাউ করা ঠিক হবে না। হবে না। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আমি অধ্যাপক আসমার কাছে আসতে চাই, সেটা হলো মেয়েদের মুখে বিশেষ করে কালো দাগ, মেস্তা বা যে কোনো কারণে কালো হয়ে যাওয়া। স্বাভাবিকভাবেই আমাদের দেশে মুখটা আগে চোখে পড়ে এবং মুখে কালো দাগ হলে নিজে যতটা না বিব্রত তার চাইতে তার আশেপাশের লোকজন প্রশ্নবাণে জর্জরিত করে দেয়, কেন হইলো, কোথায় থেকে হলো, কী চিকিৎসা করলে, এই কর ওই কর। এ ব্যাপারে আপনার কী মত? ধন্যবাদ স্যার। সবসময় আসলে কারণের দিকেই আগে যাওয়া উচিত, যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। মেস্তা হওয়ার কারণের ভিতরে তিনটা। একটা হচ্ছে জেনেটিক, তার পরিবারে যদি এরকম মেস্তা হওয়ার টেন্ডেন্সি থাকে, এটা একটা। 2 নাম্বার হচ্ছে হরমোনের কথা বলবো, যে আমি প্রেগনেন্সিতে ফিমেলদের একটা হরমোন চেঞ্জ হয়, সাথে আবার ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটাও এক ধরনের হরমোন যেটা ইনটেক করা হয়, এইটা একটা দায়ী। এবং থার্ড যে কারণটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এই তিনটা জিনিসই কিন্তু মেইনলি হচ্ছে মেস্তার পিছনে দায়ী। চুলার যে হিট, ওটাও কিন্তু একটা কারণ। চুলার হিটও একটা কারণ আছে। যাই হোক, হিট বা ঘষা, এই যে ট্রমা করতেছে আমরা, ঘষা বারবার ঘষতেছি, এটাও একটা কারণ। এখন এটা যেটা করতে হবে যে রুগীদেরকে, এটা আবার 2 ধরনের থাকে, একটা হচ্ছে যে এপিডার্মাল এবং একটা ডার্মাল, অনেক সময় কম্বিনেশনও থাকে, একটা ত্বকের উপরে থাকে, একটা ভিতরের গভীরে। এই ভিতরের গভীরের ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না এবং এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কিন্তু বাহিরে যে জিনিসটা আছে সেটাকে কিন্তু আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারি। তো এই হয়ে যাওয়ার আগে আমাদের সাবধান হতে হবে। একজন মেস্তা রোগী যখন আমার কাছে আসে, তখন আমি সাধারণত বলি যে আপনি কি সারা জীবন ধরে সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু এটা খুবই কঠিন হবে। তাকে কিন্তু সারা জীবন ধরেই সান প্রোটেকশনটা, সে যদি ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু সান প্রোটেকশনটা তাকে ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু মেস্তা থেকে সে ভালো হতে পারবে না। আর ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ইনজেকশন যেটা, সেটা তাকে অ্যাভয়েড করতে হবে। তাকে বিকল্প ব্যবস্থা, যেমন বেরিয়ার মেথড, সে ব্যবহার করতে পারে। এই সব চিকিৎসার ব্যাপারে আমাদের যেগুলো মিডিয়াতে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং হাজার হাজার টাকার প্রোডাক্ট অনেকে কিনে ব্যবহার করে, সেগুলো কি সঠিক বা এটা কি কি সাইড এফেক্ট হতে পারে? অনেক সময় দেখা যায় যে এই উপাদানগুলা মধ্যে স্টেরয়েড থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস থাকে হাইড্রোকুইনোন, সেটা কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু সেটা হইতে হবে পরিমিত পরিমাণে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট পরিমাণে। তো এটাই যখন নির্দিষ্ট পরিমাণের বাহিরে চলে যাবে বা নির্দিষ্ট সময়ের বাহিরে চলে যাবে, তখন কিন্তু এটা সাইড এফেক্ট করতে পারে। কালো দাগ খারাপ, বরঞ্চ আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। আর স্টেরয়েড ব্যবহারে যে সমস্যাগুলো হয়, ত্বক পাতলা হয়ে যাওয়া, আনইভেন স্কিন টোন হয়ে যাওয়া, ত্বকে রক্তনালী ভিজিবল হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক ধরনের জটিল জটিল সমস্যাও কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই। এবং এই ধরনের রোগী কিন্তু কম না। বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো যে অনেক সময় বাজারে এই ধরনের কিছু ওষুধ পাওয়া যায়, যেগুলোর ভিতরে কি আছে রোগী কিন্তু জানে না, বলে যে এগুলো আমাকে বানায় দিছে, ওষুধটা বানানো একটা ওষুধ। এই বানানো ওষুধ থেকে আমি সবাইকে সাবধানে থাকতে বলবো, কারণ এই বানানো ওষুধের মধ্যেই দেখা যায় যে স্টেরয়েডটা থাকে। অবশ্যই আপনি কি ব্যবহার করতেছেন আপনাকে জানতে হবে, তার ইনগ্রেডিয়েন্টস গুলা কি কি, ওটা একটা ওষুধের মধ্যে লেখা থাকবে অবশ্যই, যে আমি এই উপাদান ব্যবহার করছি, এটা অবশ্যই আমাদের জেনে ব্যবহার করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু বলতে চাই এই ব্যাপারে, যে একটা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে কথা বলে শুনে ওষুধ ব্যবহার করা উচিত। এভাবে, কারণ আমরা রেগুলার পাচ্ছি পেশেন্টরা আসতেছে, কমপ্লিকেশন কি মেখেছে জানি না আমরা, দেয়ার প্রোডাক্টস, অনলাইন প্রোডাক্টস, বিভিন্ন রকম প্রোডাক্টে পরামর্শ অবশ্যই নিতে হবে। যেমনটি প্রফেসর আসমা বললেন, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে জেনে ব্যবহার করতে হবে। যিনি একজন রেজিস্টার্ড ডার্মাটোলজিস্ট, যিনি একজন কসমেটোলজিস্ট, উনি কিন্তু জেনে দিচ্ছেন ওষুধটা, এই ওষুধটা দিলে এই সুবিধা হবে, এই সাইড এফেক্ট হতে পারে, হলে আমি সেটাকে কিভাবে ট্যাকেল করব। কিন্তু যখন অনলাইন বা বানিয়ে কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, আমি নিজেও জানি না, যিনি ব্যবহার দিচ্ছেন তিনিও জানেন না ওর ভিতরে কী আছে। এটাই আমাদের দেশে বড় সমস্যা। এই ব্যাপারে আমি সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করব। শেষে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এখন লেজারের যে ব্যাপক প্রচলন, লেজার দিলেই অনেকের ধারণা অনেক কিছু সমাধান
সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে লেজারের মাধ্যমে। আবার ঠিক উল্টাটা, অনেককে প্রকৃতপক্ষেও লেজার যার প্রয়োজন তিনিও লেজার যেতে চান না, একটা ভয় যে লেজার মানে এত খারাপ একটা কিছু যেটা আমার ক্ষতিকর কিছু হয়ে যাবে। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা থেকে, কারণ আপনি অনেক দিন থেকেই কসমেটিক সার্জারি বা কসমেটোলজিতে জড়িত আচ্ছা, আছেন। যেমনটা বলছিলেন, লেজার একটা লেটেস্ট একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট, হ্যাঁ, ভেরি সফিস্টিকেটেড। হ্যাঁ, বুঝতে হবে লেজার লাইট এটা যে জানে, যে বুঝে তার কাছে সেফ, যার কাছে এটা যে বুঝে না, তার কাছে সেফ না। ইটস লাইক এ নাইফ, ছুরির মতো। ঠিক আছে, এখন আমাদের সেরকম রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কারা যে কী করছে আমরা বুঝে উঠতে পারছি না। এটা নিয়ে আমরা কথা বলছি যে এটা নিয়ে একটা কিছু হওয়া দরকার। এই যে যারা প্রপার ট্রেইন ইন লেজার সে যদি করে, ইটস এ ভেরি গুড ট্রিটমেন্ট। তবে মনে করতে হবে লেজার কিন্তু সর্বরকম ওষুধ না কেন, ইটস পার্ট নয়। অফ দ্য ট্রিটমেন্ট। আপনি যেমন এই যে মেস্তার জন্য আমি বলি, মেস্তার জন্য লেজার যেমন লাস্ট ট্রিটমেন্ট একটা আছে, দ্য লেজার ট্রাস্ট, কিন্তু তার আগে আরও অনেক চিকিৎসা আছে আমরা করতে পারি। এবং অনেক ধরনের, তারপর যেমন হেয়ার রিমুভাল, এটার জন্য আপনার লেজার ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট। পিগমেন্ট রিমুভাল, যে বিভিন্ন গায়ের মধ্যে কালো দাগ হয়, লাল দাগ হয়, যেগুলা যে সার করে থাকে, এগুলো জন্য লেজার ইজ দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। এগুলো করতে হবে, তো বুঝে শুনে করতে হবে, যে বুঝে তার কাছে করতে হবে। বললেই হলো না, কারণ এগুলো কিন্তু যদি আপনি পরিমাপগুলো ঠিক মতো না করেন, দেয়ার লট অফ কমপ্লিকেশনস কিন্তু হতেই পারে। ধন্যবাদ প্রফেসর রাশিদ মোহাম্মদ খান। বেক্সিমকো ফার্মা আয়োজিত বেক্সি ডক টক পডকাস্টে আমরা দীর্ঘ আলোচনা করলাম ত্বকের সুস্থতা নিয়ে, ত্বকের রোগগুলো নিয়ে, কিছু কিছু সমসাময়িক কালের রোগ যেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং জনগণ খুব বিচলিত এবং চিকিৎসকরা চিকিৎসা দিতে গিয়ে বিব্রত, সেসব নিয়েও আলোচনা করলাম। চর্ম, স্কিন হলো লার্জেস্ট অর্গান। স্কিন হলো একটা মিরর, আমরা আয়নার মতো বলি। এই স্কিনের দিকে তাকিয়ে অনেক ভিতরের যে অঙ্গের সুস্থতা বোঝা যায়। যেমন জন্ডিস লিভারে অথবা রক্তে হয়, কিন্তু প্রকাশ দেখা গেল স্কিনে, হলুদ হয়ে গেল। রক্তশূন্যতার কারণে স্কিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এন্ডোক্রাইন কিছু কিছু হরমোনজনিত রোগের কারণে স্কিন খসখসে শুকনো হয়ে গিয়ে চুলকায়। কিডনির কারণে স্কিন বা ত্বক চুলকায়। অতএব ত্বক অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আপনার ত্বকের যত্ন নিন, ত্বক সম্পর্কে জানুন, ত্বকের জন্যে প্রকৃত ত্বকের চিকিৎসকের কাছে যান। আজকের অনুষ্ঠান যারা শুনলেন, শুধু দর্শক মণ্ডলী, আপনাদের শোনার জন্য ধন্যবাদ। এই আলোচনা থেকে আপনারা যদি কিছু উপকার পেয়ে থাকেন, তাহলেই আমাদের এই আলোচনার সার্থকতা। বেক্সি ডক টক পডকাস্টের আজকের এপিসোডের এখানেই সমাপ্তি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।